গ্রামের নাম ছিল মানিকগঞ্জ। এক সময় খুব শান্তিপূর্ণ থাকলেও এখন রাতে শুরু হলো চোরের উপদ্রব। গ্রামের মানুষের এক এক করে গরু ছাগলগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে। সবাই গ্রামের মদন চোরকে সন্দেহ করলেও তার বাড়িতে যেয়ে কোনো প্রমাণ না পেয়ে গালমন্দ করে চলে আসে। এ কি মুশকিল! বললামই তো আমি চুরি করিনি, তাও আমাকে কেন চোর সন্দেহ করছেন আপনারা? গ্রামের কিছু খোয়া গেলেই এসে এই মদনকে নিয়ে পড়ে। এ যেন যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, তুমি যে কত ভালো মানুষ তা আমরা গ্রামের লোক ভালো করেই জানি। শুধু শুধু কি গ্রামের সবাই চোরা মদন বলে ডাকে? একবার শুধু প্রমাণ পাই তখন বুঝবা মজা। এই চলো সবাই। হ যান যান, কিছু হইলেই শুধু মদন চোরা পাইছে একটা নাম। এ কথা বলে গ্রামবাসী চলে আসে সেখান থেকে। কিন্তু এর মধ্যে ঘটল আরও একটি ঘটনা। এতদিন গ্রামের গরু ছাগল নিখোঁজ হতে থাকলেও এখন গ্রামের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীর ভেতর নতুন আতঙ্ক সৃষ্টি হলো। প্রথম নিখোঁজ হয় গ্রামের রাখাল কালীচরণ। সন্ধ্যার সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। ভোরবেলাতে মাঠে গরুগুলোকে পাওয়া গেলেও কালীচরণে কোনো চিহ্নই ছিল না। এরপর একে একে গ্রামের আরো 4 জন মানুষ নিখোঁজ হয়ে গেল। সবার ক্ষেত্রে একটি অদ্ভুত মিল ছিল। রাতে কোনো এক ভয়ঙ্কর কণ্ঠ তাদের নাম ধরে ডাকত। তা দেখে গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যে গ্রামের বৃদ্ধ জমির উদ্দিন বলেন, এইটা নরকের ডাক, যে একবার শোনে সে আর ফিরে আসে না। তার এমন কথায় গ্রামবাসী আরো ভয় পেয়ে যায়। এক রাতে গ্রামবাসী হঠাৎ শুনতে পেল গ্রামের একদম মাঝখান থেকে কেউ যেন চিৎকার করছে। সবাই মশাল নিয়ে সেখানে এগিয়ে দেখে রাহাত মিয়ার দেহ মাটিতে পড়ে আছে। তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেছে, আর চোখ দুটো যেন আকাশের দিকে স্থির। পাশে একটা কালো ছায়া ছুটে পালালো। তা দেখে গ্রামবাসীরা সেখান থেকে ভয়ে
পালিয়ে যায়। সকালে গ্রামবাসীরা বলা বলি করলো, আরে আরে, কাল রাতে যেটা দেখছিলাম কি ভয়ঙ্কর! ওটা কি আসিল রে? ওটা কিছুই না, ওইটা ভূত। এবার সে শুধু ডাকছে না, মানুষ ধরে মেরে ফেলছে। ওরে বাবা রে! গতকাল রাতের আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের সবার মাঝে। এখন সন্ধ্যা হলেই যে যার দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকে। সারাদিনের কর্মব্যস্ত গ্রাম যেন সন্ধ্যার পর একদম নিস্তব্ধ হয়ে যায়। কারণ রাতে বাড়ির বাহিরে থেকে মানুষের নাম ধরে ডেকে নিয়ে যায়। রশিদ, এ রশিদ, একটু বাহিরে আয় তো। রশিদ, আসমা, একটু বাহিরে আয় তো মা। আসমা, তোর সাথে কথা আছে। আসমা, কাদের, শুনো তো, একটু বাহিরে আসো। কে কে? কাদের, ও কাদের, বাহিরে আসো। আসতেছি। যেই তার সেই ডাক শুনে সাড়া দিয়ে বাহিরে বের হয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। অথবা গ্রামবাসীরা তার লাশ খুঁজে পায়। তার জন্য গ্রামের মানুষ রাতের বেলায় ঘরের দরজা জানলা বন্ধ করে রাখত। কিন্তু এখন আর শুধু সে আর ডাকে না, দরজায় এসে ধাক্কা দেয় আর জানালার ফাঁক দিয়ে তার ভয়ঙ্কর মুখ দেখায়। গ্রামের এক বৃদ্ধা মরিয়ম খালা একদিন সবাইকে বললেন, এই ভূত নতুন ভূত নয়, প্রায় 50 বছর আগে এই গ্রামের শ্রেষ্ঠ পরিবারকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছিল। তাদের বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকে কেষ্টের একমাত্র মেয়ে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কখনোই শান্তি পায়নি। এই আত্মা প্রতিশোধ দিতে এসেছে। সে চায় সবাই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাক, আর তাই একে একে সবাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে। এমন হইলে তো কিছু একটা করতে হইব। এখন একটাই উপায়, সেই গণেশ তান্ত্রিক। গ্রামবাসীর কারো সাহস হচ্ছিল না তার মুখোমুখি হওয়ার। গ্রামের মানুষ অবশেষে শরণাপন্ন হলো এক বিখ্যাত গণেশ তান্ত্রিকের কাছে। তিনি বহু জায়গায় ভূত প্রেত তাড়ানোর জন্য পরিচিত ছিলেন।
তিনি গ্রামে এসে চারপাশ পরীক্ষা করলেন। রাতের অন্ধকারের বাতাস ভারী হয়ে উঠেছিল, যেন কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, এ আত্মা শুধু অশান্ত নয়, প্রতিশোধ পরায়ণ। এটিকে পুরোপুরি দমন না করলে একে একে সব গ্রামবাসীকে রাতে ডেকে নিয়ে হত্যা করবে। তিনি কথা বলে গ্রামের একটি জায়গায় গিয়ে থামেন। গ্রামের একটি পুরনো বট গাছের নিচে। গাছটির নিচে বহুদিনের পোড়া কিছু কাঠ ছিল, যা আসলে কেষ্টর পুড়ে যাওয়া বাড়ির অবশিষ্টাংশ। এই জায়গাতেই তার শরীর পুড়েছিল, তাই এইখানেই সে সবচেয়ে শক্তিশালী। সেই রাতে গণেশতান্ত্রিক হোম যজ্ঞের আয়োজন করলে। মশাল জ্বালিয়ে গ্রামের মানুষ ঘিরে দাঁড়ালো। সবাই ভয়ে কাঁপছিল, কারণ তারা জানতো সেই প্রেত আসবেই। রাত বাড়তে থাকলো। হঠাৎ বাতাস থমকে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তারপর এক চিৎকার। তোরা আমাদের মারলি, আমি তোদের কাউকে ছাড়বো না, মারবো তোদের এক এক করে। গ্রামের মাঝখানে এক বিকট ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। এই সেই পেতনি। তার শরীর বিকৃত, হাত লম্বা হয়ে গেছে, আর তার চোখ রক্ত লাল, জল জল করছে। সে ছুটে এলো এক গ্রামবাসীর দিকে। লোকটি চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ঠিক তখনই গণেশতান্ত্রিক এক মুঠো ছাই ছুঁড়ে দিল তার দিকে। প্রেতটি ছিটকে গেল আর কাঁপতে লাগলো, কিন্তু তবুও সে থামল না। তান্ত্রিক দ্রুত মন্ত্রপাঠ শুরু করলেন। প্রেতটি বিকট চিৎকার করে উঠল। চারপাশের বাতাসে ঝড় উঠল। বটগাছটি দুলতে থাকলো, কিন্তু গণেশতান্ত্রিক শক্ত হাতে ত্রিশূলটি নিয়ে বলল, তোর সময় শেষ, অনেক হয়েছে, অনেক জ্বালিয়েছিস তুই, এই নে। এই কথা বলেই তিনি ত্রিশূলটি প্রেতের বুকের মাঝ বরাবর ছুঁড়ে মারলেন। বিকট চিৎকারে কেঁপে উঠল চারদিক। সে ছটপট করতে লাগলো। এরপর সে ভৎস হয়ে গেল। আমার কাজ শেষ, এখন সে মুক্ত, তার আত্মা মুক্তি পেয়েছে। আপনারাও তার হাত থেকে এখন মুক্ত। এরপর থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তবে সেই রাতের ভয়াবহতার কথা কেউ ভুলতে পারেনি। আজও কেউ রাতে কারো নাম ধরে ডাকলে সবাই ভয় পায়, যদি সেই ডাকের উত্তর দিয়ে ফেলে। শেষ হলো এফএ অ্যানিমেশনের গল্প পরিবেশনা। এমন আরো ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই গল্পটি
তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ।